শুরু করছি নবম শ্রেণীর অধ্যায় 14 সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। এটা এই অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। এর আগের ভিডিওতে কিভাবে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হয় খুব ডিটেলসে আমি আলোচনা করেছি এবং অনুশীলনীর 1, 2, 3 এই অঙ্কনগুলো করেছি। এর আগের ভিডিওটা ভালো করে না দেখলে এই ভিডিওর অঙ্কনগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি সবাইকে বলবো যারা এর আগের ভিডিওটা দেখোনি তারা অতি অবশ্যই সেটা দেখে তারপর এটা দেখো। শুরু করছি আজকের কোষে, দেখি 4-এর অঙ্কনটা দিয়ে। বলছি একটি চতুর্ভুজ ABCD আঁকি যার BC AB CD এই বাহু তিনটের মাপ দেওয়া আছে। অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি, অ্যাঙ্গেল BCD 55 ডিগ্রি। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি বাহু হবে AB এবং অপর একটি বাহু BC বাহু বরাবর থাকবে। তো চতুর্ভুজটার BC AB এবং CD বাহুর মাপ তিনটি আমি আগে অঙ্কন করে নিয়েছি এবং অ্যাঙ্গেল BCD 55 ডিগ্রি সেটাও করে নিয়েছি। আচ্ছা, অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রিটা করিনি কারণ সেটা আমি চতুর্ভুজে সরাসরি এঁকে দেখাবো তোমাদের। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার জন্য আমি রাফে আগে চতুর্ভুজটা একটা মোটামুটি এঁকে নিই। এইরকম হবে চতুর্ভুজটা। এইদিকে AB সেটা হবে 4 সেমি, BC ভূমি 6 সেমি, CD 3 সেমি, অ্যাঙ্গেল ABC এদিকটা হবে 60 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল BCD এদিকটা হবে 55 ডিগ্রি। তো আমি একটা যে কোনো মাপে সরল রেখাংশ টেনে নিয়েছি এখানে। এবার এখান থেকে BC এর মাপ নিয়ে এখান থেকে কেটে নেব। BC এর মাপ নিয়ে নিয়েছি, সেটা আমি এখানে বসিয়ে টেনে নিলাম। BC মাপ নিয়ে নিয়েছি। এবার B বিন্দুতে অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি এইটা আঁকবো। একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এই 60 ডিগ্রি এটা আমি আঁকবো। 60 ডিগ্রি হয়ে গেছে। এবার এখান থেকে AB 4 সেমি এই মাপটা নিয়ে কেটে নেব। এখানে AB 4 সেমি নিয়ে নিয়েছি। তাহলে এই বিন্দুটা হলো A বিন্দু, AB 4 সেমি। আচ্ছা, তারপর নেক্সট C বিন্দুতে অ্যাঙ্গেল BCD 55 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা সমান করে এখানে কোণ আঁকবো। কোণের সমান কোণ আঁকা কিভাবে করতে হয়? একটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে এই যে বৃত্তচাপটা টানলাম, সেই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবো। তারপর এখান থেকে এই পর্যন্ত মাপ নেব। দেখো এই মাপটা নিয়ে এবার কোথায় বসাবো বলো তো? এইখানে। এখানে বসিয়ে টেনে নিলাম। জয়েন করব করে বাড়িয়ে দিলাম। এবার এইদিকে CD হবে 3 সেমি। তো সিডির মাপ এখান থেকে নিয়ে নেব। সিডির মাপ 3 সেমি নিয়ে নিয়েছি। নিয়ে C বিন্দুতে বসিয়ে কেটে নেব 3 সেমি মাপ। এটা হবে D বিন্দু, CD 3 সেমি। এবার A এবং D যোগ করে দেব। তো এই হলো ABCD চতুর্ভুজ। এবার ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা আমাদের আঁকতে বলা হয়েছে তার জন্য সবার আগে AC কর্ণটা টানবো। AC কর্ণ টেনে নিলাম। নেক্সট D বিন্দু দিয়ে AC এর সমান্তরাল টানবো। তার জন্য কি করব? AC এর মাপ নিয়ে D বিন্দুতে বসিয়ে ঠিক আগের অঙ্কনগুলোর মতো একটা বৃত্তচাপ টানবো। নেক্সট C বিন্দুতে বসাবো, তার মানে তার বিপরীত দিকে যে বাহুটা আছে AD বাহু, সেই AD বাহুর মাপ নিয়ে C বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানবো। দেখো এই দুটো বৃত্তচাপ কোথায় ছেদ করেছে? এই বিন্দুটা, এর নাম দিলাম E। DE যোগ করে দেব।
যোগ করে বাড়িয়ে দিলাম। তাহলে এটাই হলো এসি এর সমান্তরাল সরলরেখা, যেটা ডি বিন্দু দিয়ে অঙ্কিত হয়েছে। সেটা বিসি এর বর্ধিতাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে। এফ এফ যুক্ত করে দেব। আচ্ছা, এই যে আমি দেখো ত্রিভুজ এ বি এফ পেলাম, এটার ক্ষেত্রফল এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান হবে, সেটা তো ঠিকই আছে। তাছাড়াও দেখো যেটা প্রশ্নে বলা আছে যে ত্রিভুজটার একটি বাহু হবে এবি এবং অপর বাহু বিসি বাহু বরাবর থাকবে, সেটাও কিন্তু এক্ষেত্রে হচ্ছে। একটি বাহু ত্রিভুজটার এবি এবং আরেকটি বাহু যেটা কিনা বিএফ সেটা বিসি বরাবর থাকছে। সুতরাং এ বি এফ ত্রিভুজটাই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ এ বি এফ হলো উদ্দিষ্ট ত্রিভুজ। নেক্সট 5 অঙ্কনটায় দেখো কি বলেছে, যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। বর্গক্ষেত্রের কোণগুলো আমরা জানি 90 ডিগ্রি, তাই আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অর্থাৎ লম্ব আঁকবো। বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্যই সমান, এক্ষেত্রে 5 সেমি, তাই এখান থেকে আমি 5 সেমি মাপটা নিয়ে চারিদিকে এই 5 সেমি মাপটা আমি কেটে নিলাম। এইদিকে এইদিকে ওই একই মাপ নিয়ে যেহেতু কোনো নির্দিষ্ট নাম বলে দেয়নি, তাই নিজের ইচ্ছা মতো যে কোনো নাম এই বর্গক্ষেত্রটা দেওয়া যেতে পারে। বর্গক্ষেত্রটা কমপ্লিট করে ফেলেছি। এই প্রত্যেকটা বাহু 5 সেমি। এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে গেলে আমি যেটা করব সেটা হচ্ছে বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি আগে একটা ত্রিভুজ আঁকবো এবং অধ্যায় 13তে যেভাবে আমরা একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক এঁকেছিলাম সেটা আঁকবো। তাহলে এবারে আমাকে এসি কর্ণটা টানতে হবে এই এবিসিডি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে। নেক্সট এসি এর মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ। নেক্সট এডি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ। ছেদ বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করে দেওয়া। তাহলে এটা দেখো বিসি এর বর্ধিতাংশকে পি বিন্দুতে ছেদ করেছে, এপি যোগ করে দেব। তাহলে ত্রিভুজ এ বিপি এটা হলো এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এবার এবিপি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা সামান্তরিক আঁকবো, যেমন করে আমরা অধ্যায় 13তে করেছিলাম। তো সেক্ষেত্রে সবার আগে কি করেছিলাম, সবার আগে এই ত্রিভুজের ভূমি বিপি এর লম্ব সমদ্বিখণ্ডক করেছিলাম। যেহেতু এবিসিডিটা বর্গক্ষেত্র বলা আছে, তাই এক্ষেত্রে বিপি এ যেটা লম্ব সমদ্বিখণ্ডক হবে সেটা সিডি বাহু। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে তোমরা এটা করে দেখতে পারো। দেখো লম্ব সমদ্বিখণ্ডক করার জন্য যা যা করণীয় তাতে করে আমরা দেখলাম যে এই দুটো জয়েন করলে সেটা দেখো সিডি হচ্ছে। সুতরাং লম্ব সমদ্বিখণ্ডকটা এক্ষেত্রে আঁকবার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এবার এ বিন্দু দিয়ে বিপি এর আমরা সমান্তরাল আঁকবো। এক্ষেত্রেও একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, বর্গক্ষেত্রের তো আমরা জানি যে এডি বিসি পরস্পর সমান্তরাল, তাই এডিকে যদি আমরা এদিকে বাড়িয়ে দিই তাহলে সেটাই হবে বিপি এর সমান্তরাল সরলরেখা এ বিন্দু দিয়ে অঙ্কিত। সুতরাং এক্ষেত্রেও আর আলাদা করে সমান্তরাল সরলরেখা টানতে হলো না, এদিকে বাড়িয়ে দিলেই হবে। এবার বিপি এর মধ্যবিন্দু তো সি, সেটা আমাদের আছেই। এবার সি বিন্দুতে সমান্তরিকের কোণ 60 ডিগ্রিটা আঁকতে হবে। দেখো 60 ডিগ্রি কোণটা আমরা সি বিন্দুতে এঁকেছি। এটা এডি এর বর্ধিতাংশকে কোন বিন্দুতে ছেদ করেছে, একটা যে কোনো নাম দিই তার, কিউ। এবার সিপি এর মাপ নেব। সিপি এর মাপ নিয়ে কিউতে বসিয়ে
একটা বৃত্তচাপ টানবো। পিপি এর সমান্তরাল সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম আর। পি এবং আর যোগ করে দেব, তাহলে সি পি আর কিউ একটা সামান্তরিক পেলাম। এবার একটু ভালো করে বোঝো ব্যাপারটা। প্রথমে আমাদের দেওয়া ছিল এ বি সি ডি বর্গক্ষেত্র, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আমরা পেয়েছি ত্রিভুজ এ বি পি। এ বি সি ডি এর ক্ষেত্রফল এটা কত হচ্ছে 25 স্কোয়ার সেমি। তো 25 স্কোয়ার সেমি, তাহলে ত্রিভুজ এ বি পি এর ক্ষেত্রফলও হবে 25 স্কোয়ার সেমি। এবং এবিপি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হচ্ছে সি পি আর কিউ সামান্তরিক, তাহলে এরও ক্ষেত্রফল হবে সামান্তরিক সি পি আর কিউ এরও ক্ষেত্রফল হবে 25 স্কোয়ার সেমি। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 স্কোয়ার সেমি এবং সি পি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল 25 স্কোয়ার সেমি। সুতরাং এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সি পি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। সুতরাং এখানে লিখতে হবে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সি পি আর কিউ সামান্তরিকের ক্ষেত্রফল। 5এরটাতে যেভাবে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে বলা হয়েছিল, ঠিক সেভাবে 6এর অঙ্কটায় বলেছে একটা 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটু ত্রিভুজ অঙ্কন। সুতরাং এটা আমি আর তোমাদের করে দেখালাম না, এটা তোমরা নিশ্চয়ই পারবে। তো চলে যাচ্ছি আমি 7এরটাতে। 7এর অঙ্কনটা বলছে যে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার এবি বাহুর উপর এডি এবং বিসি লম্ব। এবি 5 সেমি, এডি 7 সেমি, বিসি 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যার একটি কোণ 30 ডিগ্রি। তো এখানে এবি, এডি, বিসি তিনটে বাহুরই মাপ নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে একটা আমরা রাফ স্কেচ করে নিই, এ বি সি ডি। তো এখানে দেখো কি বলা আছে, এবি হবে 5 সেমি, এবির উপরে এডি লম্ব অর্থাৎ 90 ডিগ্রি এবং বিসি লম্ব সেটা 90 ডিগ্রি। আর কি বলা আছে যে এডি এটা হবে 7 সেমি এবং বিসি সেটা হবে 4 সেমি। তাহলে আমি একটা সরলরেখা টানি, এখানে এবি 5 সেমি সেই মাপটা নিয়ে এখান থেকে কেটে নেব। দেখো এবি 5 সেমি নিয়েছি, এখান থেকে কেটে নিয়েছি। তো এই হলো এবি 5 সেমি। তো এইখানে 90 ডিগ্রি এবং এইখানে 90 ডিগ্রি, এই দুটো কোণ আমরা আঁকবো। তো এ বিন্দুতে এবং বি বিন্দুতে দুটো 90 ডিগ্রি কোণ আমরা এঁকে নিয়েছি। এবার এডি 7 সেমি সেটা এখান থেকে কেটে নেব। এডি 7 সেমি মাপ নিয়ে কেটে নিলাম। এটা হলো বিসি 4 সেমি, এই বিন্দুটা ডি, এটা এডি বাহু। এবার সিডি যোগ করে দেব, তাহলে এ বি সি ডি হচ্ছে চতুর্ভুজটা। প্রথমে আমরা এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনে যে পদ্ধতি আমরা শিখেছি সেটা করে নেব। বিডি কর্ণ, এবার বিডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ, বিডির মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। তারপর সিডির মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ। দেখো এই বৃত্তচাপ দুটো পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, সিই যোগ করে দেব। আচ্ছা, সিই যোগ করে দিলাম। এটা এ বি এর বর্ধিতাংশকে একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম দিলাম এফ। তো ত্রিভুজ এ ডি এফ এর ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথে সমান। কিন্তু যে ত্রিভুজটা আমাকে এখানে আঁকতে বলেছে যে তার একটা কোণ কিন্তু 30 ডিগ্রি হতে হবে। এখানে এডিএফ যে ত্রিভুজটা আমরা এঁকেছি তার কোণ 30 ডিগ্রি কিন্তু নয়, সুতরাং আমাকে অন্য একটা ত্রিভুজ এঁকে দেখাতে হবে। তাহলে ত্রিভুজ এডিএফ এর সাথে যদি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হয় যার একটি কোণ 30 ডিগ্রি, তাহলে সেটা কি হবে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সাথেও সমান হবে।
আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যে ত্রিভুজগুলো অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হয়। সুতরাং আমি এখন যে ত্রিভুজটা আঁকতে চলেছি সেই ত্রিভুজটা আমি আঁকবো যার ভূমি হবে ত্রিভুজ ADF এর ভূমির সাথে সমান, অর্থাৎ AF, এবং তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকবে। সুতরাং এক্ষেত্রে আমাকে D বিন্দু দিয়ে AF এর একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তার জন্য D বিন্দুর বিপরীত দিকে যে বাহুটা আছে অর্থাৎ AF বাহুর মাপ নিয়ে আমি D বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম। নেক্সট F বিন্দুতে বসাবো, তাহলে কার মাপ নেব? AD এর মাপ নেব। তো AD এর মাপ নিয়ে আমি F বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। এই বৃত্তচাপ দুটো এখানে ছেদ করেছে, তার নাম দিলাম G। DG যোগ করে দেব। তাহলে DG হলো D বিন্দু দিয়ে অঙ্কিত AF এর সমান্তরাল সরলরেখা। এবার A বিন্দুতে আমি 30 ডিগ্রি কোণটা আঁকবো। 30 ডিগ্রি কোণ মানে দেখো এই পর্যন্ত তো 60 ডিগ্রি আমরা জানি, এটা জয়েন করলে 60 ডিগ্রি হয়, তাহলে এই অংশটুকু সমদ্বিখণ্ডক করলেই আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই মাপটা নিয়ে এইদিকে এবং ওই একই মাপ নিয়ে এইদিকে এটা জয়েন করে দেব। কার সাথে? DG এর সাথে। এদিকের এই অংশটা এবার আমাদের মুছে দিতে হবে। মুছে দিয়ে এটাকে আমরা একটু টেনে বাড়িয়ে দেব। তো এদিকে আমি ডিজিকে টেনে বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এটা দেখো বর্ধিত ডিজিকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম সাপোজ P। তো অ্যাঙ্গেল PAF এটা 30 ডিগ্রি। PF জয়েন করব। তাহলে দেখো এই যে ত্রিভুজ APF আমরা পেলাম, এই ত্রিভুজ APF এর একটা কোণ 30 ডিগ্রি এবং ত্রিভুজ APF এবং ত্রিভুজ ADF এদের ভূমি AF এবং এরা একই সমান্তরাল সরলরেখা যুগল AF এবং DP এর মধ্যে অবস্থিত। সুতরাং ত্রিভুজ APF এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল সমান। আবার ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল হচ্ছে চতুর্ভুজ ABCD এর সাথে সমান। সুতরাং আলটিমেটলি যেটা দাঁড়ালো ত্রিভুজ APF এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল। এবং যেটা বলা হয়েছিল যে ABCD এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, সেটা আমরা করেছি ত্রিভুজ APF যার একটা কোণ 30 ডিগ্রি। সুতরাং নির্দেশ মতো আমাদের অঙ্কনটা হয়েছে। সুতরাং ত্রিভুজ APF হলো উদ্দিষ্ট ত্রিভুজ। নেক্সট 8-এরটা বলছে ABCDE একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। তো প্রথমেই বলি পঞ্চভুজের কোনো বাহুর মাপ যেহেতু বলে দেওয়া নেই, তাই 5টা বাহুর যে কোনো মাপ নিয়ে আমরা পঞ্চভুজটা করব। ABCDE একটা আমি পঞ্চভুজ এঁকেছি। বাহুর মাপ কোনো নির্দিষ্ট যেহেতু বলা নেই, তাই যে কোনো মাপের নিয়ে আমি পঞ্চভুজ এঁকেছি। আচ্ছা, এখানে C বিন্দুটা আমি সবার উপরে রেখেছি, কারণ ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু C হবে সেটা বলা আছে, তো সেই জন্য Cটা আমি সবার উপরে রেখেছি। তো সবার আগে পঞ্চভুজটা AC এবং CE এই কর্ণ দুটো আঁকবো। তো AC এবং CE কর্ণ দুটো এঁকেছি। এবার B বিন্দু দিয়ে AC এর সমান্তরাল সরলরেখা টানবো। সেজন্য প্রথমে AC এর মাপ নিয়ে B বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানবো। তারপর A বিন্দুতে বসাবো, সেই জন্য BC এর মাপ নেব। তা BC এর মাপ নিয়ে A বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ টানলাম। এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম P। BP জয়েন করব। তাহলে এটা হলো B বিন্দু দিয়ে অঙ্কিত AC এর সমান্তরাল সরলরেখা। ঠিক একইভাবে D বিন্দু দিয়ে CE এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব।
তো সিইর মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানলাম, তারপর সিডির মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে অপর একটা বৃত্তচাপ। আচ্ছা, তো এখানে কিউ বিন্দু তৈরি হয়েছিল, তার সাথে ডি যোগ করে বাড়িয়ে দিয়েছি। তো এটাই হলো ডি বিন্দু দিয়ে অঙ্কিত সিই সমান্তরাল সরলরেখা। এবার এই কে অর্থাৎ পঞ্চভুজে যেটা ভূমি ছিল সেটাকে আমি উভয় দিকে বাড়িয়ে দিলাম। তো তাতে দেখো সেটা কি হয়েছে, যখন এই দিকে বর্ধিত করেছি তখন বি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল সরলরেখা এই ই এর বর্ধিতাংশকে একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম সাপোজ এম। ঠিক একইভাবে এইদিকে এ এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে দিয়ে অঙ্কিত সিই সমান্তরাল সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে, তার নাম দিলাম এন। এবার সিএম যোগ করব, সিএম হয়ে গেছে। নেক্সট এবার সিএন যোগ করব। তো এখানে যে আমি ত্রিভুজ দেখতে পাচ্ছি সিএমএন, এর ক্ষেত্রফল হবে এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফলের সাথে সমান। এবং যেটা বলা ছিল যে ত্রিভুজটার একটি শীর্ষবিন্দু হবে সি, সেটাও আমরা পেয়ে গেছি। সুতরাং সিএম হচ্ছে সেই ত্রিভুজটা যার একটা শীর্ষবিন্দু সি এবং যার ক্ষেত্রফল এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফলের সাথে সমান।